আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। জ্ঞানের চাকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোস্তাক স্যার। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ বোর্ডে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার ও চেনার উপায়, এগুলো ডিটেলস আলোচনা করব এবং সাথে স্ট্রাকচারের সাথে বাক্য কিভাবে তৈরি করা যায় সেগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেব। তাহলে যাই আমরা পড়া শুরু করি। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমরা মোটামুটি সবাই বুঝি। তারপরে আবার একটু স্মরণ করিয়ে দেই যে অতীতকালে কোনো কাজ ঘটমান বা চলমান, অতীতকালে কোনো কাজ হয়েছিল, অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। চেনার উপায়, এদিকে খেয়াল করি। চেনার উপায়, বাংলা বাক্যের মূল ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের মূল ক্রিয়ার শেষে। মূল ক্রিয়া আমরা সবাই চিনি, যদি চিনে না থাকি এর আগের ভিডিওতে আমি এই মূল ক্রিয়া সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি যে মূল ক্রিয়া কিভাবে বের করা যায় এবং কিভাবে চেনা যায়। হ্যাঁ, মূল ক্রিয়া বের করতে পারলে না পারলে বা চিনতে না পারলে কোনো টেন্সই সঠিকভাবে চেনাও যাবে না, তৈরি করাও যাবে না। আচ্ছা, মূল ক্রিয়ার শেষে ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন এইগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন সে মাছ ধরলো, এখানে মূল ক্রিয়া বের করার কি পদ্ধতি শিখিয়েছিলাম আগের ভিডিওতে, যে ক্রিয়ার প্রথম দুটি বর্ণ নেব। এখানে ধ এবং র দুটি বর্ণ, এই ধ এবং র এই দুটি বর্ণই হচ্ছে মূল ক্রিয়া। এ ধর কথাটি বাদ দিয়ে বাকি থাকে ল। এ ল অক্ষরটি হচ্ছে চেনার উপায়। ল বর্ণ বা অক্ষরটি হচ্ছে চেনার উপায়। তো ধর যোগ ল, ধরলো। এভাবে আরো নিচে বাক্য দেওয়া আছে, দেখি। আমি একটি চিঠি লিখলাম, লিখ যোগ লাম, এখানে দুটি মূল ক্রিয়া। এখানে দুটি এখানে দুটি অক্ষর নিয়ে মূল ক্রিয়া হয়েছে। দেখো, লিখ দুটি বর্ণ, প্রথম দুটি বর্ণ নেব, লিখ যোগ লাম, ধর না লিখলাম। এরপরে নিচে বাক্য দেখি, তুমি ফুটবল খেললে, খেল যোগ লে। তাহলে এখানে দেখো যে কখনো হচ্ছে ল, কখনো লাম, কখনো লে। এগুলো হওয়ার কারণ কি? এগুলো হওয়ার কারণ হচ্ছে যখন সাবজেক্ট চেঞ্জ হয়। এখানে যে কে ধরলো, সে ধরলো, সে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যখন আসবে তখন শুধু যোগ হবে ল, মূল ক্রিয়া শেষে ল যোগ হবে। আবার এখানে দেখো, আমি একটি চিঠি লিখলাম, আমি, আমরা, যখন ফার্স্ট পারসন আসবে তখন মূল ক্রিয়া শেষে লাম থাকবে। আবার যখন সেকেন্ড পারসন থাকবে, যে তুমি, এখানে সেকেন্ড পারসন, তুমি ফুটবল খেললে, তুমি যখন থাকবে তখন মূল ক্রিয়া শেষে থাকবে লে। তাহলে তোমরা একটু দেখো, এখানে বুঝলাম কি যে প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট যখনই চেঞ্জ হচ্ছে তখনই মূল ক্রিয়া শেষে এই ল, লাম, লে কথাটি চেঞ্জ হচ্ছে। এবার কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট যখন চেঞ্জ হবে তখন অবশ্যই এই চেনার উপায়গুলো চেঞ্জ হবে। তাহলে আমরা চেনার উপায়গুলো সাথে বাক্য মিল করে তৈরি করতে পারবো। অবশ্যই অবশ্যই পারবো। ল, লাম, লে, ত, তাম, তে, তেন। ত, তাম, তে, তেন দিয়ে দেখানো হয়নি। ত, তাম, তেন এগুলো দিয়েও বাক্য তৈরি করা যায় পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন সে ফুটবল খেলতো, সে ফুটবল খেলতো, আমি ফুটবল খেলতাম, আমি চিঠি লিখতাম। এই যে তাম মূল ক্রিয়া শেষে যদি ত, তাম, তে, তেন থাকে তাহলে বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার ব্যাপারে আর কোনো তোমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যদি অবশ্যই তোমরা মূল ক্রিয়াটি অবশ্যই বের করতে পারো। মূল ক্রিয়া এক অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া হয়, আবার দুই বর্ণ বা দুই অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া হয়। এখন আমরা যাই স্ট্রাকচারে। এখানে স্ট্রাকচার কয়টি দেখছি আমরা? একটি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু। ভার্ব টু বলতে পাস্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের দুই নম্বর ফর্ম। আচ্ছা, অবজেক্ট, অবজেক্ট ভার্ব টুর পরে কি বসাবো? অবজেক্ট প্লাস এক্সটেনশন। অতিরিক্ত যদি কিছু থাকে তাহলে আমরা এক্সটেনশন এর জায়গায় বসিয়ে দেব। আচ্ছা,
এখানে তোমরা দেখো তো কয়টি স্ট্রাকচার, একটি স্ট্রাকচার। আমি এই স্ট্রাকচার ছাড়া পাস্ট ইনডিফিনিটে তোমরা অবশ্যই কেউ কেউ জানো যে পাস্ট ইনডিফিনিটে আরো দুইটা স্ট্রাকচার আছে, পাস্ট ইনডিফিনিটে আরো দুইটি স্ট্রাকচার আছে। অবশ্যই কেউ কেউ জানো, যারা জানো না তারা তাদের জন্য খুবই ভালো হবে, পরে আমি আলোচনা করব। তাহলে এখানে খেয়াল করি, প্রথমে কি বসবে, সাবজেক্ট। আমি এখানে একটা বাংলা বাক্য লিখেছি, তোমরা একটু খেয়াল করো তো। আমি একটি চিঠি লিখলাম, আমি একটি চিঠি লিখলাম। তাহলে এখানে সাবজেক্ট কি হবে, আমি। আমি সাবজেক্টের জায়গাতে কি বসিয়েছি, আই। তারপরে কি বসে, ভার্ব টু। এখানে যে রাইট এর পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু, পাস্ট ফর্ম হচ্ছে কি রোট, রাইট, রোট, রিটেন। এই রোট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে সাবজেক্টের পরে কি বসবে, ভি টু। এখানে সাবজেক্টের পরে রোড বসেছে, আই এর পরে রোড, আই রোড। বাকি থাকলো কি, একটি চিঠি, বাকি থাকলো একটি চিঠি, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটার, বাকি থাকলো এ লেটার বসে গেছে। দেখো, আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখলাম। এরপরে দেখি, তুমি ফুটবল খেললে, মূল ক্রিয়া কি, খেল যোগ লে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এর বাকি কোনটি, তুমি। তুমি হলো সাবজেক্ট, তুমির ইংরেজি ইউ। তারপরে বসবে ভার্ব টু। এখানে তুমি ফুটবল খেললে, ক্রিয়া হচ্ছে খেললে, খেললে এটার ভার্ব টু হবে প্লে থেকে প্লেড। তাহলে ইউ প্লেড, ফুটবলের ইংরেজি ফুটবল, ইউ প্লেড ফুটবল। হ্যাঁ, যারা নতুন ভাবে দেখছো এই ভিডিওটি, তারা যদি ক্রিয়া চিনতে না পারো যে ক্রিয়া কোনটি, বাক্যে তো ক্রিয়া না ছিল তোমরা টেন্স পারবে না। তো ক্রিয়া চেনার জন্য অবশ্যই আমার আগের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসতে হবে। তাহলে ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলবে। তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম, যে সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এটি হলো একটি স্ট্রাকচার। এছাড়া আরো আমরা এভাবে বানিয়ে বলতে পারি, যেমন সে কাজটি করলো। তাহলে কি হবে বলো তো, সে কাজটি করলো। তাহলে এখানে সাবজেক্ট কোনটি, হি। আর সে কাজটি করলো, কাজটির ইংরেজি কি, ডি ওয়ার্ক। আর করার ইংরেজি কি, ডু। ডু এর পাস্ট কি, ডিড। তাহলে সে কাজটি করলো, হি ডিড দা ওয়ার্ক। আচ্ছা, লিখে দিই একটু, সে কাজটি ডিড দি ওয়ার্ক। এখানে দেখি, এখানে সাবজেক্ট কোনটি, সে। তাহলে সে ইংরেজি কি, হি। করলো, কর যোগ ল, করলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। কি পাস্ট ইনডিফিনিট টেন্স না, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট কয় নাম্বার, না ভার্ব কয় নাম্বার ফর্ম হবে, 2 নাম্বার। ডু থেকে, এত বলতে পারছো সম্ভবত, ডু থেকে কি হবে, ডিড। হ্যাঁ, কেউ কেউ পেরে গেছে, ডু থেকে ডিড। তাহলে হি ডিড। তারপরে কাজটির ইংরেজি কি, ওই যে কাজের শেষে টিটা থাকলে কি হবে, দি ওয়ার্ক, কাজটি দি ওয়ার্ক। তাহলে হি ডিড দা ওয়ার্ক, সে কাজটি করলো। এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এভাবে আমরা যখনই এরকম মূল ক্রিয়া শেষে ললাম লে ততাম তেতেন থাকবে, তখন এই স্ট্রাকচার অনুসারে আমরা এই বাক্যগুলো তৈরি করব, মূল ক্রিয়া শেষে যদি এগুলো থাকে। এখন আমরা এই স্ট্রাকচার ছাড়া আরো যে দুইটি স্ট্রাকচার আছে, এই দুইটি স্ট্রাকচার এখন আলোচনা করব। এই দুইটি স্ট্রাকচার আলোচনা করার জন্য আমাকে কিছু লিখতে হবে। হয় বাংলা বাক্যের বিশেষ দ্রষ্টব্য। দেখো, আমরা তোমরা খেয়াল করো, বিশেষ দ্রষ্টব্য। আমরা দ্বিতীয় স্ট্রাকচারের জন্য একটি বিশেষ দ্রষ্টব্য লিখেছি, এটি অবশ্যই জানতে হবে, তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটি করা যাবে। দেখো, যে বিশেষ দ্রষ্টব্য, বাংলা বাক্যে মূল ক্রিয়ার শেষে, মূল ক্রিয়া হিসেবে, বাংলা বাক্যে মূল ক্রিয়া হিসেবে শুধু কি থাকবে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলা বাক্যে মূল ক্রিয়া হিসেবে শুধু ছিল, ছিলাম, কথাটি বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন সে ডাক্তার ছিল, সে ডাক্তার ছিল। এখানে ছিল, শুধু ছিল কথাটাই ক্রিয়া। এখানে মূল ক্রিয়ার শেষে এগুলো না, এগুলোই মূল ক্রিয়া হিসেবে ব্যবহার হয়। যখন এইগুলো অর্থাৎ ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এগুলো কিন্তু চেনার উপায় না।
এগুলোই মূল ক্রিয়া হিসেবে যখন শুধু মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় তখন সে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে একজন ডাক্তার ছিল, যেমন যেমন সে একজন ডাক্তার ছিল, সে একজন খেলোয়াড় ছিল, যদি দেয় তাও হবে was a doctor, তাহলে he was a doctor, সে একজন ডাক্তার ছিল, he was a doctor। তাহলে এখানে দেখো শুধু এই যে ছিল, মূল ক্রিয়া হিসেবে শুধু ছিল কথাটি যদি থাকে ছিল, এভাবে ছিলাম, ছিলে, ছিলেন, শুধু যদি মূল ক্রিয়া হিসেবে এই ক্রিয়াগুলো আসে তাহলে বুঝতে হবে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটির স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট স্ট্রাকচার। সাবজেক্ট প্রথমে বসবে কি? সাবজেক্ট, তারপর বসবে কি? ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার, WERE ওয়ার, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সাবজেক্টের পরে কি বসবে? ওয়াজ ওয়ার। যেমন এখানে বসেছে হি এর পরে ওয়াজ। তারা হয় খেলোয়াড়, তারা ছিল খেলোয়াড়, তারা ছিল খেলোয়াড়, তাহলে কি হবে? দে ওয়ার প্লেয়ার, দে ওয়ার প্লেয়ার্স, দে ওয়ার প্লেয়ার্স। তারা হয় স্টুডেন্ট মানে ছাত্র, দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার প্লেয়ার্স, দে ওয়ার স্টুডেন্টস, এভাবে। তাহলে যখন ছিল কথাটি থাকবে তখন সাবজেক্টের পরে আমরা ওয়াজ ওয়ার বসাবো। তো ওয়ার কখন বসাবো? সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, যেমন ইউ সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হলো, হ্যাঁ, তাহলে ইউ, দে, উই এইগুলোর পরে ওয়ার বসবে। শুধু ফার্স্ট পারসন না, শুধু ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ হবে, আর বাকি অন্যান্য পারসনের পরে ওয়ার হবে। আবার একটু খেয়াল করি যে ওয়াজ কখন হবে? ফার্স্ট পারসন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট, রহিম, করিম, নামবাচক একজন ব্যক্তি বস্তু, এইগুলোর পরে শুধু ওয়াজ হবে। এবং অন্যান্য পারসনের ক্ষেত্রে ওয়ার হবে, যেমন ইউ, ইউ ওয়ার হয়, দে ওয়ার হয়, উই ওয়ার হয়। তারপরে বসবে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আচ্ছা, আশা করি সবাই শিখেছি। তাহলে এই স্ট্রাকচারটি আমরা অবশ্যই মনে রাখবো যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট যদি এরকম হয় তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপরে আরো একটি স্ট্রাকচার আছে, সেইটিতে যাব আমরা এখন। আমরা একটু মুছে দিচ্ছি। হয় এক্সাম্পল, উদাহরণগুলো কি হবে? এক্সাম্পল, যেমন I had a car, আমার একটি গাড়ি ছিল। অর্থ কি? আমার একটি গাড়ি ছিল। এখন স্ট্রাকচার দিই। আচ্ছা, স্ট্রাকচারটা একটু পরে আলোচনা করি। এখানে তোমরা খেয়াল করো যে নিজের অধিকারে কোনো কিছু ছিল, নিজের অধিকারে, কারো অধিকারে বা নিজের অধিকারে কোনো কিছু ছিল বোঝালে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমার একটি বাড়ি ছিল, বলো তো কি হবে? I had a home, I had a home, আমার একটি বাড়ি ছিল, আমার একটি গাড়ি ছিল। I had a car, আমার একটি কলম ছিল। I had a pen, আমার একটি ছাতা ছিল। I had an umbrella। তাহলে এইভাবে যখন নিজের অধিকারে কোনো কিছু ছিল বোঝাবে, শুধু নিজের অধিকারে কোনো কিছু ছিলটা, এই ছিল শব্দটি শুধু ক্রিয়া হিসেবে আসবে, ভার্ব হিসেবে আসবে। তাহলে নিজের অধিকারে কোনো কিছু ছিল, আমার একটি গাড়ি ছিল, তার গাড়িটি কার? আমার, অধিকারে আমার। এই কারণে এই বাক্যটি
কি হবে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখো এখানে সাবজেক্টের পরে হ্যাড বসছে। অনেক সময় এই আগের যে আরেকটি বাক্য আলোচনা করলাম, যেমন সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল, তার একটি গাড়ি ছিল, দুটাই কিন্তু দুটাতেই ছিল শব্দটি আছে, তাহলে কোনটা কিভাবে হবে? সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল, সে নিজে ডাক্তার ছিল, সেটা তার অধিকারে কোনো কিছু আছে এটা বোঝাচ্ছে না। কিন্তু তার একটি গাড়ি ছিল বা আমার একটি গাড়ি ছিল, এটা অধিকারে বোঝাচ্ছে। তাহলে ছিল শব্দ দেখে কিন্তু ওয়াজ ওয়ার বা হ্যাড করা যাবে না, সাবজেক্টের পরে হ্যাড বা ওয়াজ ওয়ার বসা যাবে না, একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে। তাহলে সে একজন ডাক্তার ছিল যখন বলবো হি ওয়াজ এ ডক্টর, এখানে অধিকারে বোঝাচ্ছে না। তার একজন ডাক্তার ছিল যদি বলি তাহলে হবে যে হি হ্যাড এ ডক্টর, তার একজন ডাক্তার ছিল। আর সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর, সে নিজেই একজন ডাক্তার ছিল, এটা তার অধিকারে বোঝাচ্ছে না। আর তার একজন ডাক্তার ছিল, হ্যাঁ, অন্য একজন ডাক্তার তার অধিকারে ছিল, হ্যাঁ, এই রূপ বুঝালে তখন হবে হি হ্যাড এ ডক্টর। তাহলে আমরা এই তিনটি স্ট্রাকচার, কয়টি স্ট্রাকচার আলোচনা করলাম? তিনটি স্ট্রাকচার আলোচনা করলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রথম স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তারপরের স্ট্রাকচার হচ্ছে যদি মূল ক্রিয়া হিসেবে যদি ছিল, ছিলাম, ছিলে, ছিলেন থাকে, তাহলে তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অজায়ার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে নিজের অধিকারে যদি কোনো কিছু ছিল বোঝায়, তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা এই বাক্যটি এই বিশেষ দ্রষ্টব্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, এই বাক্যটিও পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অনেকে ভুল করে কি হ্যাড দেখে পাস্ট পারফেক্ট বলে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, এর আগে যে বাক্যটা আলোচনা করলাম সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার দেখে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিন্তু তোমরা খেয়াল করবা যে হ্যাড এর পরে ভার্ব 3 থাকলে পাস্ট পারফেক্ট হয়, ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের তিনটি স্ট্রাকচার আশা করি আমি তোমাদেরকে শেখাতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টি আমরা আরো ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করব। 2 নাম্বার এবং 3 নাম্বার স্ট্রাকচার ক্লিয়ার করার জন্য, তোমাদের পরিষ্কার করার জন্য দুইটি উদাহরণ লিখেছি। দেখো, রহিম একজন কৃষক ছিল, এখানেও ছিল আছে, রহিমের একটি ছাতা ছিল, এখানে ছিল। তাহলে কোনটাতে, কোন বাক্যটিতে হ্যাড হবে আর কোন বাক্যটিতে ছিল না ওয়াজ ওয়ার হবে? আমরা একটু খেয়াল করি, তোমরা একটু খেয়াল করে বলো দেখি কোনটা হয় তোমাদের। রহিম একজন কৃষক ছিল, তাহলে এখানে কি অধিকার বোঝাচ্ছে? এ বাক্যটি রহিম একজন কৃষক ছিল, সে নিজে একজন কৃষক ছিল, তার অধিকারে কোনো কিছু ছিল এরকম বোঝায় না। তাহলে এই বাক্যটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট। তাহলে এখানে রহিম ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ওয়াজ। তাহলে রহিম ওয়াজ এ ফার্মার, মানে রহিম একজন কৃষক ছিল, রহিম ওয়াজ এ ফার্মার, রহিম একজন কৃষক ছিল। এখানে এই দ্বিতীয় বাক্যটিতে আসি, দেখো রহিমের অধিকারে যদি বোঝায়, কোনো কিছু অধিকারে থাকা যদি বোঝায়, তোমাদের একটি ভালো একটি টিপস দিয়ে দিই যে সাবজেক্টের শেষে এই যে র কথাটা আসবে, সাবজেক্টের শেষে র কথাটা আসবে। হ্যাঁ, আমার একটি গাড়ি ছিল, তোমার একটি গাড়ি ছিল, রহিমের একটি ফুটবল ছিল, হ্যাঁ, তার বাবার একটি বাড়ি ছিল, এরকম মানে এই র কথাটা সাবজেক্টের শেষে র কথাটা থাকবে। ঠিক আছে, সম্বন্ধবাচক ক্রিয়ার মতো হবে। তাহলে এরকম বাক্য বোঝালে বাক্যটি অধিকারে, রহিমের একটি ছাতা ছিল, ছাতাটা কার অধিকারে? ছাতাটা কার? রহিমের। তাহলে ছাতার প্রতি অধিকার কার? রহিমের। তাহলে রহিমের একটি ছাতা ছিল, এটি অধিকার বোঝাচ্ছে এ বাক্যে, এই জন্য এই বাক্যটির স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাঁ বলো, সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে রহিম হ্যাড
দেখো তো কি আছে এখানে, রহিম হ্যাড মানে কি, রহিমের ছিল, রহিমের ছিল, রহিম হ্যাড অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। হ্যাঁ, তাহলে কি হলো এখানে, রহিম হ্যাড অ্যান আমব্রেলা, রহিমের একটি ছাতা ছিল। তাহলে অবশ্যই আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ছিল কথাটি থাকলে শুধু ওয়াজার বা শুধু হ্যাড হবে না, আমরা অবশ্যই সাবজেক্টের দিকে তাকাবো, দেখবো যে এটি অধিকার বোঝাচ্ছে না অধিকার বোঝাচ্ছে না। এই বাক্যটি দেখে তারপরে আমরা স্ট্রাকচার বুঝে অবশ্যই ইংরেজি করব। তো ঠিক আছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ডিটেইলস আলোচনা করলাম, আশা করি তোমরা শিখে গেছো। যদি আমার এই ভিডিও দেখে তোমরা পরিপূর্ণভাবে শিখতে পারো এবং ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।